হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আমার এভিএফ কোচিং তরফ থেকে সমস্ত ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক প্রীতি, ভালোবাসা এবং শুভেচ্ছা। দেখো, আজকের একটা গুরুত্বপূর্ণ টপিকস, বিশেষ করে মাধ্যমিক সিলেবাসের টপিকস, যেটা হচ্ছে সমাস। তোমরা আগেই জেনেছো যে মাধ্যমিক সিলেবাসে মোট 4খানা ব্যাকরণগত সিলেবাস। তার মধ্যে যেমন প্রথমটা রয়েছে আমাদের কারক, অকারক, দ্বিতীয়টা রয়েছে আমাদের বাক্য, তৃতীয় হয়তো বাচ্য, তারপর হয়তো সমাস। এই 4খানা অর্থাৎ কারক, সমাস, বাক্য এবং বাচ্য, এই 4খানা মূল সিলেবাস রয়েছে ক্লাস 10-এর। এবং এই 4খানা সিলেবাসের মধ্যে সবচেয়েতে আমরা কঠিন, জটিল, কমপ্লিকেটেড যেটা মনে করি আমরা, সেটা হচ্ছে আমাদের এই সমাস সিলেবাসটা। তো সমাজ সিলেবাসের আজকে পূর্ণ আলোচনায় আমি বসেছি এবং তোমাদের সামনে নিয়ে এসে উপস্থিত হয়েছে নতুন সিলেবাসের একটা নতুন ধারা। দেখো, অতি সংক্ষেপে, অতি অল্প সময়ের মধ্যে কি করে অতি সহজে সমাজ সম্পর্কে বিস্তারিত ধারণা, তথ্য বা লাভ করা যায়, সেটার বিস্তারিত ধারণা আমি তোমাদের এখান থেকে দিয়ে দিচ্ছি। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত তোমরা দেখার চেষ্টা করবে অবশ্যই, যাতে করে তোমাদের কোনো অসুবিধে না থাকে। যে সমস্ত নোটসগুলো তোমাদেরকে ভালো লাগবে সেগুলোকে মিনিমাইজ করে, স্ক্রিনশট করে সেগুলোকে তোমরা খাতায় লিখে নিবে। তাহলে শুরু করছি। দেখো, সমাস শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে কি সংক্ষিপ্ত। তাহলে এক বা একাধিক পদ বা দুটি পদকে টেনে এক জায়গায় করে যখন সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হবে তখন সেটা হচ্ছে সমাস। তাহলে সমাসের আমরা ক্লাসিফিকেশন প্রথমে করে নিয়েছি, যে ক্লাসিফিকেশন অর্থাৎ সমাসের শ্রেণীবিভাগ আলোচনা করতে গিয়ে আমরা প্রথমত যে সমস্ত জিনিসগুলো দেখেছি সেগুলো হচ্ছে, দেখো, যে সমাস 6 প্রকার: দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস, অব্যয়ীভাব সমাস, নিত্য সমাস, অলোপ সমাস, বাক্যশ্রয়ী সমাস। এইবার একটা কথা তোমরা আগে জেনেছো, যদি কোনো ছেলেকে জিজ্ঞেস করা হয় তার বংশ পরিচয়ের কথা, তো বংশ পরিচয় দিতে গিয়ে যদি সেই ছেলেটা তার বাবার নামটাই ভুলে যায়, তাহলে সেটা কিন্তু একটা মূর্খামূর পরিচয় হয়। তাহলে সেক্ষেত্রে আমরা সমাজ সম্পর্কে ধারণা পেতে গেলে প্রথমত যে সমস্ত শব্দগুলি বা পদগুলি সম্বন্ধে আমরা জানবো, সেই সমস্ত শব্দগুলি বা পদগুলি সম্পর্কে আমি তোমাদের একটু ধারণা দিয়ে দিচ্ছি। দেখো, আমি একটা কথা লিখেছি এখানে, রথকে দেখা ইকাল টু হচ্ছে রথ দেখা। তো রথকে দেখা ইকাল টু রথ দেখা, তো আমরা দেখবো যেটা ইকাল টুর পর আমি রথ দেখা দিয়েছি, রথ দেখা, এটা হচ্ছে একটা সমাসবদ্ধ পদ। আর সমাসবদ্ধ পদ এর আগে দেখো রথকে আর দেখা, তো রথকে আর দেখা, তো রথ আর দেখা এই দুটো শব্দ রয়েছে। তো দেখার আগের শব্দটা হচ্ছে পূর্বপদ, আর পূর্বপদের পরের অংশটা হচ্ছে পরপদ বা উত্তরপদ। আর পূর্বপদ আর পরপদ এই দুটো মিলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে সমসমান পদ। সমসমান পদ এটা একটা তৈরি হয়। আর তার থেকে যেটা বড় কথা হলো সেটা হচ্ছে যে পুরো এই ঘটনাটাকে, অর্থাৎ এখানকার পদ দুটো আর এখানকার পদ, এই দুটো মিলিয়ে বাক্যটাকে বলা হচ্ছে ব্যাস বাক্য। ব্যাস বাক্য। এখন তোমার কাছে প্রশ্ন, তো ব্যাস বাক্য কী জিনিস, সমাসবদ্ধ পদ কী জিনিস, সমসমান পদ কী জিনিস, সেটা আমরা কিন্তু অলরেডি জেনে গেলাম। তাহলে সমসমান পদের সমষ্টি হচ্ছে যেটা পূর্বপদ প্লাস পরপদ ইকুয়াল টু হচ্ছে সমসমান পদ, মাথায় রাখবে। এবার আমরা এক এক করে প্রত্যেকটা সমাসের ধারণা সূত্র আকারে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো চলো শুরু করা যাক। এইবার প্রথম যেটা আমাদের আসছে দ্বন্দ্ব সমাস। ফার্স্ট হচ্ছে দ্বন্দ্ব সমাস। তো দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা বলে রাখি জিনিস, যে দ্বন্দ্ব সমাস, এখানে একটা কথা মাথায় রাখবা, দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে জোড়া। দ্বন্দ্ব, হ্যাঁ, দ্বন্দ্ব শব্দটার অর্থ হচ্ছে তোমার জোড়া। জোড়া। এখন কথা হলো যে এই যে দ্বন্দ্ব সমাসটা, তোমরা সবসময় একটা কথা মনে রাখবে যে এই দ্বন্দ্ব সমাস যে কোনো সংযোজক দ্বারা যুক্ত থাকে, যেমন এবং, ও, কিন্তু, অথবা ইত্যাদিরা যুক্ত থাকতে পারে। তাহলে দ্বন্দ্ব সমাস, আর একটা কথা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যেগুলো পরীক্ষাতে খুবই দেয়, অ্যাভেলেবল থাকে পরীক্ষাতে, সেটা হচ্ছে কি বলতো, দ্বন্দ্ব সমাস। এই দ্বন্দ্ব সমাসের একটা সূত্র আমি তোমাকে বলে দিচ্ছি, যে দ্বন্দ্ব সমাজের এই যে সূত্রটা একটু তুমি লিখে নিতে পারো। এখানে পূর্বপদ আর পরপদ উভয় পদের অর্থ প্রাধান্য পায়। দেখো, পূর্বপদ প্লাস পরপদ, পরপদ, এখানে কি হচ্ছে, উভয় পদের, পূর্বপদ আর পরপদ উভয় পদের
অর্থ প্রাধান্য পায়, অর্থ প্রাধান্য পায়, প্রাধান্য পায়, এই হচ্ছে কথা। এবার যেমন আমরা তোমাকে বলছি যে রাজা ও রানী, তাহলে রাজা রানী, তো আমরা জানি যে একটা বাক্যের মধ্যে প্রথম যেটা অংশ হবে সেটা হচ্ছে পূর্বপদ, পূর্বপদ, আর পূর্বপদের পরের অংশ যেটা হবে সেটা হচ্ছে পরপদ, পরপদ। তো পূর্বপদ আর পরপদ এখানে যুক্ত হয়েছে ও, এটা একটা সংযোজক পদ, আমরা এটাকে সংযোজক বলতে পারি, সংযোজক পদ। হ্যাঁ, তো এটা ও দ্বারা যুক্ত করা আছে। আর এখানে তাহলে পূর্বপদ আর পরপদের অর্থ প্রাধান্য পেয়ে গিয়ে সেটা দাঁড়িয়ে গেল কি রাজা রানী, রাজা রানী। মাধ্যমিক পরীক্ষাতে অ্যাভেলেবল প্রশ্ন এটা, যে কোন সমাসে পূর্বপদ আর পরপদের অর্থ প্রাধান্য পায়, রাজা রানী, হয়ে গেল। এবার আসছি যে প্রশ্নটাতে 2 নম্বর আমরা যে টপিকস লিখেছি সেটা হচ্ছে আমাদের কর্মধারায় সমাস। দেখো কর্মধারায় যেটা সমাস রয়েছে সে এখানে এক সূত্রটা আমি একটু কথা লিখেছি তোমাদের কর্মধারায়তে, যে কর্মধারায় সমাসটা হচ্ছে কি অনেক সময় দেখতে পাচ্ছ বিশেষ্য বিশেষ্য প্লাস বিশেষ্য 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 হয়, বিশেষণ প্লাস বিশেষণ হয়, এবং বিশেষ্য আর বিশেষণ হয়। আমি দুটাই সূত্র আকারে গেছি, বিশেষ্য প্লাস বিশেষ্য, বিশেষণ প্লাস বিশেষণ, আর বিশেষ্য প্লাস বিশেষণ উভয় যোগে কিন্তু হয়ে থাকে। তাহলে এর যে সূত্রাকার বা এর যে সূত্র সেটা জিনিস কিন্তু আমি তোমাদের সঙ্গে এখন আলোচনা করছি পুরো ডিটেলসে। দেখো তাহলে এখন যেটা আমরা কোথায় আছি কর্মধারয় সমাস। তো প্রথমত আমরা একটা জিনিস দেখব যে বিশেষ্য বিশেষ্যতে, বিশেষ্য হ্যাঁ প্লাস বিশেষ্য বিশেষ্য এই পদ দুটাতে আমরা সমাস নির্ণয় দেখে নিই একটু এক নজরে। তো আমরা দেখে নিচ্ছি বিশেষ্য প্লাস বিশেষ্য। দেখো আমরা যদি বলি যিনি দেব তিনি ঋষি, তা এটা ঋষিটা বিশেষ্য পদ আর দেবটাও বিশেষ্য পদ। যিনি দেব তিনি ঋষি ইকুয়াল টু হচ্ছে দেবশ্রী, এটা দাঁড়ালো। তোমাকে এভাবে বলতে পারি যিনি পিতা, যিনি যিনি পিতা হ্যাঁ তিনি তিনি ঠাকুর, তো কি হলো ইকুয়াল টু হচ্ছে পিতা ঠাকুর, পিতা ঠাকুর, এটা দাঁড়ালো। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিশেষ্য পদ পিতা, আবার এখানে বিশেষ্য পদ পিতা ঠাকুর, তাহলে বিশেষ্য প্লাস বিশেষ্য পিতা আর ঠাকুর উভয় পদ হচ্ছে বিশেষ্য। এখানে বিশেষ্য বিশেষ্য পদে আমরা দেখলাম পিতা ঠাকুর। এবার যদি তোমরাকে আমি একটু দেখাই বিশেষ্য বিশেষ, এবার বিশেষণ বিশেষণে একটা দেখাচ্ছি, বিশেষণ বিশেষণে কর্মধারায় সমাস কী করা হয় দেখে নাও। কাঁচা অথচ মিঠে ইকাল টু কাঁচ মিঠে, কাঁচ মিঠে। এখানে কাঁচা এটা হচ্ছে তোমার বিশেষণ পদ, বিশেষণ, আবার মিঠেটা হচ্ছে বিশেষণ, বিশেষণ। আমরা তার মানে বুঝতে পারছি বিশেষ্য পদের যদি দোষগুণ অবস্থা বোঝায় তাহলে কাঁচা আর মিঠে অবশ্যই কোনো একটা উজ্জ্ব রয়েছে, যে কোনো একটা কোনো বস্তুর নাম বলা হয়েছে, কলা হতে পারে আর কিছু হতে পারে আর কিছু হতে পারে, বাট সেটা উজ্জ্ব রয়েছে। তো সে বিশেষ্য পদের দোষগুণ অবস্থা বুঝেছে, এখানে কি একটাকে বোঝানো হয়েছে তোমার কাঁচা আরটাকে বলা হয়েছে মিঠে, তো কাঁচ মিঠে। তাহলে উভয় পদ হচ্ছে বিশেষণ পদ, আর বিশেষণ পদ যোগে সমাস নির্ণয় করা হচ্ছে কর্মধারয় সমাস। এবার বিশেষ্য বিশেষণ অর্থাৎ একটা বিশেষ্য নামপদ তার সঙ্গে একটা বিশেষণ পদ, যেমন আমরা সেটাকে করে দেখাচ্ছি একটু জাস্ট এক নজরে। যেমন তোমাকে আমি বলতে পারি এখানে স্টারে আমি লিখে দিলাম উত্তম, উত্তম যে নর ইকাল টু হচ্ছে নরোত্তম, নরোত্তম। দেখেন উত্তম এটা হচ্ছে বিশেষণ পদ, অর্থাৎ নর মানে কোনো একটা নর জাতিকে বোঝাচ্ছে, আমাদের পুরুষ জাতিকে বোঝাচ্ছে, সেই পুরুষ জাতিটা বলেছে কেমন না তো উত্তম। তো এখানে বিশেষ্য পদের সঙ্গে বিশেষণকে যোগ করে এখানে কর্মধারয় সমাসকে ইন্ডিকেট করা হয়েছে, তার জন্য এটা হচ্ছে বিশেষণ প্লাস বিশেষ্য। তাহলে আমরা জানলাম যে কর্মধারয় সমাসে বিশেষ্য প্লাস বিশেষণ প্লাস আমরা দেখতে পাচ্ছি বিশেষ্য বিশেষণের যোগে কিন্তু কর্মধারয় সমাস হয়ে থাকে। পরীক্ষাতে অ্যাভেলেবল প্রশ্ন যে কোন সমাসে বিশেষ্য পদের উপস্থিতি লক্ষ্য করা যায়, বা কোন সমাসে বিশেষ্য প্লাস বিশেষণ উভয় পদে লক্ষ্য করা যায়, অথবা কোন সমাসে বিশেষ্য বিশেষণ
বিশেষণ উভয় পদের প্রাধান্য লক্ষ্য করা যায়, এই সমস্ত প্রশ্ন কিন্তু অ্যাভেলেবল হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন আমরা দেখব তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস আমি একটা সূত্র লিখেছি, পূর্বপদের বিভক্ত অনুসর্গ লোপ পায় এবং পরপদের অর্থ প্রতীয়মান। কথাটা বানানো হচ্ছে, এবার আমি উদাহরণ সাহায্যে তোমাকে দেখাচ্ছি। দেখো পূর্বপদ, আমি একটা বললাম বিষয়াপন্ন, একটা শব্দ লিখলাম বিষয়াপন্ন। তো বিস্ময়কে আপন্ন, বিস্ময়কে আপন্ন, আপন্ন ইকাল হচ্ছে বিষয়াপন্ন। তো বিস্ময়কে আপন্ন, এখানে আমরা বলতে পারি যে পূর্বপদ এটা, পরপদ এটা, এরকম যদি আমরা বলি তাহলে কেটা হচ্ছে এখানে বিভক্তি। আর এখানে একটু যদি আমরা ধরি এভাবে শব্দটা না লিখে আমরা বিস্ময়াপন্ন, বিস্ময়াপন্ন এরকম যদি লিখি, এটা হচ্ছে পূর্বপদ, পূর্বপদ, আর এটা হচ্ছে পরপদ, আমরা এটা জানি। এবার পূর্বপদ পরপদ যুক্ত করেছে, এটা কে একটা বিভক্তি, বিভক্তি কেটা হচ্ছে একটা বিভক্তি আমরা জানলাম। তো পূর্বপদ আর পরপদকে কে দিয়ে বিভক্ত করেছে, কে দিয়ে যুক্ত করা হয়েছে বিভক্তি দিয়ে, আর সেই বিভক্তিটা সমাসবদ্ধ পদে গিয়ে কী হয়েছে, বিভক্তিটা উঠে গেছে। বিস্ময়কে আপন্ন ইকাল হচ্ছে বিষয়াপন্ন, অর্থাৎ কেটা উঠে গেছে। তো আমরা আগে পড়েছি পূর্বপদে বিভক্তি অনুসর্গ লোপ পাবে, এবার বিভক্তি লোপ পাওয়াটা আমরা দেখলাম, এবার আমরা অনুসর্গ লোপ পাওয়া দেখি। শ্রী দ্বারা যুক্ত, তোমাকে আমি এরকম বললাম যে শ্রীযুক্ত, তো আমরা লিখে দেবো শ্রী দ্বারা যুক্ত ইকালটা হচ্ছে শ্রীযুক্ত, শ্রীযুক্ত। তাহলে এখানে দেখতে হচ্ছে পূর্বপদ শ্রী, পরপদ যুক্ত, আর দ্বারাটা হচ্ছে অনুসর্গ, অনুসর্গ। এটা হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে পরপদ। তাহলে পূর্বপদ পরপদ উভয় কী হয়েছে, দ্বারা যুক্ত হয়েছিল এবং সেই দ্বারাটা অটোমেটিক উঠে গেল, যেটা অনুসর্গ, অটোমেটিক শ্রীযুক্ত হয়ে গেল। তাহলে আমাদের তৎপুরুষ সমাসও শেষ। পরবর্তী দেখা যাক বহিব্রূহ সমাস, বহুব্রীহি। এখন দেখো বহিব্রীহি যে সমাসটা রয়েছে সেই সমাস সম্পর্কে আমরা আলোচনা করতে যাচ্ছি, এবং এটা আমরা জানি যে বহুব্রীহ সমাসটা খুব ইম্পর্টেন্ট একটা সমাস। দেখো বহুব্রীহি সমাসের একটা কথা বলা হয়েছে যে পূর্বপদ এবং পরপদের অর্থ না বুঝে তৃতীয় পদের আগমন ঘটে এবং তৃতীয় পদের অর্থ প্রধানরূপে প্রতীয়মান হয়। শব্দটা বা কথাটা মানে হচ্ছে এরকম যে একটা যখন তুমি সমাস করবা সেখানে সমাসবদ্ধ পদ যা হবে বা টোটাল তোমার আমরা বলতে পারি যে পুরো ব্যাস বাক্যটা কথা বাদ দাও, আমি বলি যে সমস্যমান পদ যেটা অর্থাৎ পূর্বপদ পরপদ যা হবে তার অর্থটা সম্পূর্ণরূপে পাল্টে গিয়ে তৃতীয় কোনো পার্সেন্টকে বা তৃতীয় কোনো শব্দের অর্থ মানে সেখানে প্রতীয়মান হবে। যেমন আমরা বলতে পারি যে বিনা পানিতে যার, বিনা পানিতে যার, এটা অবশ্যই বহির্বৃহ সমাস, এটা হচ্ছে বিনা পানি, বিনা পানি এরকম আমি বললাম। তো বিনা পানিতে যার, এখানে বিনা পানি, তো এখানে পূর্বপদ আর পূর্বপদ বিনা পানি হচ্ছে পরপদ, এখানে এই দুটা পূর্বপদ সমসমান পদে যে সমাসবদ্ধ পদটা বিনা পানি হয়েছে এখানে পূর্বপদ, আর এখানে হচ্ছে পরপদ, পরপদ। তো পূর্বপদ আর পরপদ মিলে যেটা এটা সমাসবদ্ধ পদ, এটা সমাসবদ্ধ পদ যেটা হয়েছে সেই সমাসবদ্ধ পদটা কিন্তু বিনা পানিকে বোঝাচ্ছে। তো বিনা পানি বলতে এখানে তৃতীয় কোনো পথ, অর্থাৎ বিনা পানিতে যার বিনা পানি, আমরা জানছি যে বিনা পানি, কিন্তু আসলে সে বিনা পানিটাকে এটা তৃতীয় কোনো পার্সেন্ট বা তৃতীয় কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে, যেটা হচ্ছে মা সরস্বতী। হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে সে বিনা পানি হচ্ছে সরস্বতী, সরস্বতী এরকম হচ্ছে সরস্বতী। এইবার এরকম অনেক আরও রয়েছে, যেমন নীলকণ্ঠ যার, নীলকণ্ঠ যার, নীলকণ্ঠ যার ইকালটা হচ্ছে নীলকণ্ঠ, নীলকণ্ঠ। তো এখানে নীলকণ্ঠ বলতে এখানে শিবকে বোঝানো হয়েছে। তাহলে অবশ্যই পূর্বপদ আর পরপদের অর্থ অবশ্যই প্রাধান্য পাবে না, একটা তৃতীয় পদের আগমন ঘটবে, সে তৃতীয় পদটার আগমন যে ঘটবে তার অর্থই প্রাধান্য পাবে এবং কোনো তৃতীয় ব্যক্তিকে বোঝাবে। তাহলে বিনা পানিতে যার বিনা পানি ইকাল সেটা সরস্বতীকে, নীলকণ্ঠ যার নীলকণ্ঠ ইকাল যেটা শিবকে বোঝানো হয়েছে।
এইবার আমাদের যেটা টপিকস আছে সেটা হচ্ছে দ্বিগু সমাস। দেখো দ্বিগু সমাসে বলা হয়েছে যে পূর্বপদটা সংখ্যাবাচক হবে এবং পরপদটা সমষ্টিবাচক। তো আমরা এটাকে কি করে করব? দেখো পূর্বপদ এটা মাথায় রাখবা। তো আমরা যদি এরকম লিখি, পঞ্চ বটের সমাহার ইকাল টু পঞ্চবটি। পঞ্চবটি, তো পঞ্চ এটা হচ্ছে সংখ্যাবাচক, এটা একটা সংখ্যাবাচক পদ। আর সমাহারটা হচ্ছে এটা একটা সমষ্টিবাচক পদ, সমষ্টি। তাহলে পুরোপদ সংখ্যাবাচক, পরপদ যদি সমষ্টিবাচক হয় সেটা হচ্ছে তোমার দ্বিগু সমাস। এখানে এক্সট্রা কিছু বলার আর নেই। তবু তোমাকে আমি আরও এক্সট্রা কয়েকটা প্রশ্ন, উদাহরণ, এক্সাম্পল তোমাকে আমি দিয়ে রাখছি। যেমন ত্রিলোকের সমাহার, ত্রিলোকের সমাহার ইকাল টু ত্রিলোক। ব্যাস, এই দুটো তুমি মাথায় রাখবে। চলো নেক্সট কোশ্চেন। অলোপ সমাস। দেখো অলোপ সমাস হচ্ছে পূর্বপদ আর পরপদের বিভক্তি লোপ পায় না, এটা কথা বলা হয়েছে অলোপ সমাসে। তাহলে এখন অলোপ সমাসে পূর্বপদ আর পরপদে যেটা বিভক্তি লোপ পাবে না, তাহলে এর ব্যবহারটা সব থেকে প্রয়োগটা আমি ইম্পর্টেন্ট লিখেছি যে অলোপ সমাসের একটা ব্যাপার রয়েছে, পূর্বপদ পরপদের বিভক্তি পাবে না, এটা ঠিকই কথা, কিন্তু প্রয়োগটা হচ্ছে এই অলোপ সমাসকে মাত্র দ্বন্দ্ব সমাসে, তৎপুরুষ সমাসের, বহুব্রীহি সমাসে দেখতে পাওয়া যায়। তো এখন তোমাদের প্রশ্ন অনেক সময় থাকতে পারে যে কোন সমাসের ক্ষেত্রে কোন সমাস দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস এবং বহুব্রীহি সমাসে প্রয়োগ কার্যকর, এরকম একটা কোশ্চেন থাকতে পারে। যেমন তোমাকে আমি বলি, যদি আমি তোমাকে এভাবে দেখাই জিনিসটাকে, বলল দুধে ও ভাতে একাল রয়েছে দুধে ভাতে, এর প্রয়োগটা দুধে ও ভাতে, এটা অবশ্যই দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে প্রয়োগ। আমি বললাম এটা হচ্ছে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে, হ্যাঁ, এটা দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে প্রয়োগ হলো। এছাড়া আমি তোমাকে এছাড়া অনেক রয়েছে, পথে ঘাটে আমি তোমাকে দিয়ে রাখছি, দুধে ভাতে হলো, পথে ঘাটে হয়, তো পথে ঘাটে এরকম হয়। এছাড়া আমরা আর একটু দেখে নেই বহির্ব্রীহি সমাসের কেমন প্রয়োগ থাকে, সেটাও দেখে না একটু। গলায় মালা যার ইকাল টু গলায় মালা, এটা হচ্ছে তোমার তৎপুরুষ সমাসে, এটা তৎপুরুষ বলা যায় না, গলায় মালা যার, এটা গলায় মালা, এটা হচ্ছে, এটা অবশ্যই বহুব্রীহি সমাসে, এটা তোমার প্রয়োগটা হচ্ছে বহুব্রীহি সমাসে, এটা বহির্ব্রীহি সমাসের প্রয়োগ রয়েছে। তারপর আমরা দেখব তেল দ্বারা ভাজা, এরকম একটা প্রশ্ন দেখে দিচ্ছি, তেল দ্বারা ভাজা ইকাল টু হচ্ছে তেল ভাজা, এরকম একটা লিখলাম। তো এখানে তেল ভাজা বলতে তেলে ভাজা এটাকে বোঝায়, তো তেল ভাজা, তেল দ্বারা ভাজা, এটা হচ্ছে কিন্তু তৎপুরুষ সমাসের ক্ষেত্রে প্রয়োগ, এটা হচ্ছে তৎপুরুষ। তাহলে আমরা জানতে পারলাম যে অলোপ সমাস যেটা হয় সেটা সবসময় পূর্বপদ পরপদের বিভক্তি লোপ পায় না, অবশ্যই লোপ পেল না। দেখো যে দুধে ও ভাতে, ওটা উঠে গেল, অটোমেটিক দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে ওর উঠবেই, কিন্তু দুধে ভাতে আসলো, কিন্তু প্রথম পূর্বপদে যে দুধে ছিল, একার ছিল, সেটা দুধে থেকে গেল, আবার ভাতেতে যে একার এ বিভক্তি রয়েছে সেটা কিন্তু আবার থেকে গেল। তো পূর্বপদে আর পরপদের কোনো কিন্তু বিভক্তি লোপ পেল না। এবার বিভক্তি লোপ পাওয়ার কথা বলেছে, কোনো অনুসর্গের কথা বলা নেই। তারপর দেখো গলায় মালা যার, তো গলায় মালা যা আছে বসে গেল, তেল দ্বারা ভাজা, তেলে ভাজা, তাহলে আগেকার শব্দ পূর্বপদের যেটা একার হয়েছে সেটা অবশ্যই বিভক্তিটা একার রূপেই থেকে গেল। এক্ষেত্রে তাহলে অ্যাভেলেবল প্রশ্ন হয় মাধ্যমিকে যে কোন সমাসের ক্ষেত্রে পূর্বপদ এবং পরপদের ক্ষেত্রে বিভক্তির লোপ পায় না, তাহলে সেটা আমরা কি বলবো? অবশ্যই অলোপ দ্বন্দ্ব সমাস। এবার বাক্যাশ্রয় সমাস। দেখো যে সমস্ত সমাসে বাক্য বা বাক্যাংশে সমাসবদ্ধ পদরূপে, তাহলে
আবার বলে দিচ্ছি যে বাক্যাংশই সমাসে রয়েছে সে সূত্র হচ্ছে সমস্ত বাক্য বা বাক্যাংশ সমাসবদ্ধ পদের রূপে প্রযুক্ত হবে এবং এতে সমাসবদ্ধ পদগুলির কোনো পরিবর্তন ঘটবে না। যেমন খাদ্যর দাবিতে মিছিল, সবুজ বাঁচাও সমিতি, সবুজ বাঁচাও সমিতি, বাঁচাও সমিতি, এই সমস্ত উদাহরণ। নেক্সট আমরা যেটা কারক দেখে নেব, সমাস দেখে নেব, সেটা হচ্ছে নিত্য সমাস। বলছে নিত্য সমাসের ক্ষেত্রে বলা হয়েছে যে এদের সাধারণ কোনো নিয়মে ব্যাসবাক্য হয় না, অন্য বাক্যের প্রয়োজন পড়ে। যেমন হচ্ছে কৃষ্ণসর্প, কৃষ্ণসর্প, গ্রামের অন্তর ইকাল হচ্ছে গ্রামান্তর, অন্য ধর্ম ধর্মান্তর, এখানে অন্য কোনো ব্যাসবাক্যর দরকার হয় না, যেটা থাকে সেটা থেকে একটু চেঞ্জ করে তৃতীয় পার্সন যেটা রয়েছে অর্থাৎ ব্যাসবাক্য কী বলছে সমাসবদ্ধ পদ যেটা রয়েছে সেটা অটোমেটিক হয়ে যায়। এবার নেক্সট বলা হয়েছে অব্যয়ীভাব সমাস। এখানে পূর্বপদ অব্যয়ের সঙ্গে এবং পরপদ বিশেষ্য সমাসে নিপন্ন হয়, অর্থাৎ যেমন হচ্ছে মিলের অভাব গড় মিল, এই সমস্ত আজকে টপিক্স। অর্থাৎ আজকে টপিক্সটা সমাসবদ্ধ পদ থেকে নিয়ে সমসমান পদ থেকে নিয়ে পরপদ পরপদ থেকে নিয়ে যতগুলো বিস্তারিত আলোচনা ছিল আজকে আমরা এখান থেকে শেষ করলাম। এবার সমাস সম্পর্কিত মাধ্যমিকে যে সিলেবাসে যে সমস্ত প্রশ্নগুলি মোটামুটি হয় সেই সমস্ত প্রশ্নগুলি তোমাদেরকে আমি এক ঝলকে দেখিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই করে নেবে। দেখো এখানে প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি, যেমন প্রশ্নের উত্তর সহ আমি তোমাদেরকে একটা ডিরেকশন করে দিচ্ছি। সন্ধি এবং সমাসের মধ্যে পার্থক্য পরীক্ষাতে থাকে। এবার এই প্রশ্নটা যেমন এসেছিলো সালওয়াইজ যে ব্যাসবাক্য সহ একটা দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও 2019-এ। এখানে বলছে হর ও গৌরী, এখানে হচ্ছে হর গৌরী, এটা দিতে পারো, অথবা তুমি এভাবে দিতে পারো রাজা ও রানী, এগুলো হচ্ছে রাজা রানী, দেওয়া যায়, অনেকগুলো দেওয়া যায়। চরণ কমলের ন্যায় ব্যাসবাক্যটিকে সমাসবদ্ধ পদরূপে সমাসের নাম লিখো। চরণ কমলের ন্যায় ব্যাসবাক্যটিকে বলা হয়েছে যে ব্যাসবাক্যটিকে সমাসবদ্ধ করে সমাসের নাম উল্লেখ করো, এরকম একটা কথা বলা হয়েছে। এবার তোমাকে দেখো এটা দেওয়া হলো, তুমি উত্তর সহ কী করবে দেখো। চরণ কমল নাই, এটা হচ্ছে চরণ কমল, এটা হচ্ছে উপমিত কর্মধারায় সমাস। তাহলে উপমিত কর্মধারা, এখানে উপমিত কথাটা লিখলেও চলবে, আবার যদি এরকম না থাকে ডাইরেক্ট যদি তুমি কর্মধারায় সমাস লিখে দাও তবু তুমি নাম্বারটা পেয়ে যাবে। দ্বিতীয় দেখে নাও, মেঘে ঢাকা তারা, এখানে বলছে মেঘ ঢাকা, তো মেঘের দ্বারা ঢাকা, এটা করণ দ্বারা আছে তার জন্য এটা করণ তৎপুরুষ সমাস। গোর অঙ্গজার, এটা মাধ্যমিক 2019-এ দিয়েছিল, অটোমেটিক দেখে নেবা তোমরা। তারপর আছে গোর অঙ্গজার, ব্যাসবাক্যটিকে সহ সমাসের নাম, তো গৌরাঙ্গজার তার হচ্ছে তাকে বলবো আমরা গৌরাঙ্গ, তো গৌরাঙ্গজার গৌরাঙ্গ, এটা হচ্ছে কি সমানিধিকরণ বহুব্রীহ সমাস। তো আমরা অতগুলো জানতে যাব না, এখানে বলবো গৌরাঙ্গজার একটু গৌরাঙ্গ, এটা হচ্ছে বহুব্রীহ সমাস। উত্তরটা এইভাবে লিখলেই নাম্বার পাওয়া যায়। তারপর নিত্য সমাস কাকে বলে 2019-17-তে দিয়েছে। এছাড়া আমরা আর কিছু দেখব, যেটা হচ্ছে অলোপ সমাস কাকে বলে 2019-এ দিয়েছে। গড়রাজি, এটি কোন সমাসের উদাহরণ এবং লিখতে বলা হয়েছে, তো গড়রাজিটা হচ্ছে একটা অব্যয়ভাব সমাসের উদাহরণ। এই ছিল আজকের সমাজ সম্পর্কিত পূর্ণ ক্লাস। তোমরা অবশ্যই দেখলে কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, আর খুব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে, আর সবসময় কমেন্টের মাধ্যমে জানাবো যাতে করে নেক্সট ভিডিওগুলো আমি কিসের উপর করবো সেটা যেন আমি তোমাদের কাছ থেকে জানতে পারি। থ্যাংক ইউ অলস।